নমস্কার বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমিও চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে ডায়াবেটিক সমস্যা সমাধানের 5টি নীতির কথা বলবো। এই 5টি নীতির অবলম্বনের মাধ্যমে আপনার ডায়াবেটিক কন্ডিশনকে রিভার্স করতে পারেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে বা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনি আমার কাছে অনলাইন ট্রিটমেন্ট নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ডায়াবেটিক এমন একটি রোগ যা দীর্ঘক্রিয় প্রক্রিয়া, অর্থাৎ আজকে যদি আপনার ডায়াবেটিক কন্ডিশন তৈরি হয় সেক্ষেত্রে কালকে যে আপনার ডায়াবেটিক কন্ডিশন ঠিক হয়ে যাবে তেমনটি নয়, এটি কিন্তু চলতে থাকবে। তাই এক্ষেত্রে কিন্তু আপনার ডায়েট প্ল্যানটি কিন্তু যথাযথ হওয়া প্রয়োজন। কারণ এই ডায়াবেটিক কন্ডিশনটি কি আপনার লাইফস্টাইল ডিসঅর্ডারের কারণে কিন্তু অনেক সময় হয়ে থাকে। তাই এক্ষেত্রে আপনার ডায়েট প্ল্যানটি এমন হবে যে ডায়েট প্ল্যানটি আপনার ডায়াবেটিক কন্ডিশনের সঙ্গে কিন্তু অ্যাডজাস্টেবল হয় এবং এই অ্যাডজাস্টেবল ডায়েট প্ল্যান কিন্তু আপনার ডায়াবেটিক কন্ডিশনকে রিভার্স করতে পারে। এক্ষেত্রে আমি এমনটি বলবো না যে আপনার ডায়েট প্ল্যানটি এমন হবে যে খুবই কঠিন, যে আপনি হয়তো পালনই করতে পারছেন না। কারণ এই ডায়েট প্ল্যানটি আপনাকে বহুদিন অবধি চালিয়ে যেতে হবে বা সঙ্গে রাখতে হবে। কারণ আমরা প্রত্যেকেই কিছু না কিছু স্বাধীনতা নিয়ে বেঁচে থাকি। তাই আমরা যদি প্রতিনিয়ত একটা বাছ বিচার নিয়ে চলতে থাকি যে এটা খাবো না, এটা খাবো না, এটা খাবো না, এটা খাবো না, তাহলে কিন্তু সেই ডায়েট প্ল্যানটা কিন্তু আপনি বেশি দিন চালিয়ে নিয়ে যেতে পারবেন না। তাই আপনার ডায়েট প্ল্যানে আপনি কিছু স্বাধীনতা দিয়ে ডায়েট প্ল্যানটাকে মেনটেন করুন। এক্ষেত্রে আপনার ডায়েট প্ল্যানের নির্ধারণের জন্য 5টি নীতি অবলম্বন করবেন। প্রথম যে নীতিটি হবে, ডায়াবেটিক ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে হয়। অতএব আপনার ডায়েট প্ল্যানে যদি যে কার্বোহাইড্রেটগুলো নিচ্ছেন সেই কার্বোহাইড্রেটের লোড যদি বেশি হয়, কার্বোহাইড্রেটের গ্লাইসেমিক ইন্ডেক্স যদি বেশি হয়, সেক্ষেত্রে গ্লাইসেমিক লোড কিন্তু বেশি হবে এবং গ্লাইসেমিক লোড যখন বেশি হবে তখন আপনি যে কার্বোহাইড্রেটটা নিলেন সেই কার্বোহাইড্রেটটা খুব দ্রুত আপনার শরীরে গ্লুকোজ হিসাবে রক্তে মিশবে, আপনার ডায়াবেটিককে আরও বাড়িয়ে দিবে। এক্ষেত্রে আপনি যে কার্বোহাইড্রেট খাবারগুলো নিচ্ছেন বা যে কোনো ফ্রুটগুলো নিচ্ছেন বা যে কোনো ধরনের খাবারগুলো নিচ্ছেন, সেই খাবারগুলোর যেন গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে। গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকলে গ্লাইসেমিক লোডও কম হবে। এক্ষেত্রে আপনি যদি ইনসুলিন নিয়ে থাকেন তাহলে আপনার প্রতিদিনের গ্লাইসেমিক লোড নিতে হবে 25-এর কম। ফাইবার সমৃদ্ধ যে কার্বোহাইড্রেটগুলো আছে সেইগুলো বেশি পরিমাণে ইনটেক করবেন। দ্বিতীয় যে নীতিটি অবলম্বন করবেন সেই নীতিটি হলো 12 ঘন্টা ফাস্টিং এবং 12 ঘন্টা ইটিং উইন্ডো। অর্থাৎ ধরুন আপনি সকালবেলা ব্রেকফাস্ট করলেন এবং রাত্রে লাস্ট খাবার খেলেন রাত্রি 8টায়। এই ডিনার 8টায় শেষ করার পর আপনি পরের দিন সকাল 8টা অবধি কিছু খাবার খেলেন না। তো এই সময়টুকু হলো আপনার ফাস্টিং। এই ফাস্টিং পর্যায়ে আপনার যে লাভটি হবে, আমাদের শরীর যখন খাবার হজম করে সেই হজম করার সময় আমাদের মেটাবলিক সিস্টেম কিন্তু প্রচুর এনার্জি লস করে। এই এনার্জি যখন আপনি এই 12 ঘন্টা ফাস্টিংয়ে থাকছেন তখন এনার্জিগুলো সেভ হচ্ছে এবং সেই বেঁচে যাওয়া এনার্জি দিয়ে আপনার কিন্তু শরীরের মধ্যে যে ডায়াবেটিস ইনফ্লামেশনগুলো আছে সেই ইনফ্লামেশনগুলো কিন্তু রিপেয়ার করবে এবং ইনফ্লামেশন যখন রিপেয়ার হবে তখন আপনার ডায়াবেটিস কিন্তু রিভার্স করবে। তৃতীয় যে নীতিটি অবলম্বন করবেন সেই নীতিটি হলো যে আপনার প্রতিদিন যে খাবারগুলো খাচ্ছেন সেই খাবারগুলোর মধ্যে মোট খাবারের 50% খাবার আপনি আনকুকড খান, অর্থাৎ র ফর্মে খান। এই র ফর্মের মধ্যে রাখবেন আপনি বিভিন্ন ধরনের ভেজিটেবল এবং বিভিন্ন ধরনের ফ্রুটস, এবং এই ক্ষেত্রে আপনাকে নজর রাখতে হবে সেই ফ্রুটসগুলোর গ্লাইসেমিক লোড যেন কম থাকে। এক্ষেত্রে আপনি যদি কলা খান তার গ্লাইসেমিক লোডটা বেশি, যদি আবার আপেল খান তার গ্লাইসেমিক লোড কম। তো এইরকমভাবে আপনার বাছাই প্রক্রিয়ার মাধ্যমে আপনি যে সমস্ত ফ্রুট বা ভেজিটেবলগুলো নেবেন সেগুলো আনকুকড অবস্থায় আপনি খাবেন। এই আনকুকড ভেজিটেবল এবং ফ্রুট আপনার ডায়াবেটিককে রিভার্স করতে সহায়তা করবে। চতুর্থ যে নীতিটি অবলম্বন করবেন, যে যখন আপনি কোনো প্রোটিন গ্রহণ করছেন বা অ্যানিম্যাল প্রোটিন যখন নিচ্ছেন, সেই অ্যানিম্যাল প্রোটিন নেওয়ার সময় আপনাকে 1:2 রেশিওতে সেই প্রোটিনটি কিন্তু ইনটেক করতে হবে। এক্ষেত্রে যদি আপনি 100 গ্রাম মাছ বা মাংস খান সেক্ষেত্রে আপনাকে 200 গ্রাম ভেজিটেবল খেতে হবে। কারণ
আমরা যখন মাছ মাংস বা অ্যানিম্যাল প্রোটিন যখন ইনটেক করি, সেই অ্যানিম্যাল প্রোটিনে প্রচুর পরিমাণে টক্সিন থাকে এবং অপেক্ষাকৃত কম টক্সিন থাকে আপনার ভেজিটেবলে। যখন আপনি এই অ্যানিম্যাল প্রোটিনগুলো নেবেন তখন আপনার শরীরে প্রচুর ইনফ্লামেশন তৈরি করবে, অর্থাৎ প্রদাহ তৈরি করবে, এবং এই প্রদাহজনিত কারণে আপনার ডায়াবেটিক কন্ডিশন বাড়বে। এর সাথে সাথে বিভিন্ন ধরনের টক্সিন তৈরি করবে। তার মধ্যে যেমন নাইট্রোজেন আছে, আরও বিভিন্ন ধরনের টক্সিন আছে, যেগুলো আপনার শরীরে বেড়ে গেলে আপনার ডায়াবেটিক কন্ডিশন কিন্তু রিপেয়ার হতে সময় লাগবে বা রিপেয়ার হতে চাইবে না। তো এই কারণে আপনি এই রেশিওটা অবশ্যই মাথায় রাখবেন। পঞ্চম যে নীতিটি হবে, ডায়াবেটিক কন্ডিশনকে আপনার রিভার্স করার জন্য আপনাকে কমপক্ষে 3 লিটার জল পান করতে হবে। এই জল যেমন আমাদেরকে হাইড্রেট রাখে, অর্থাৎ ডিহাইড্রেশন থেকে দূরে রাখে, খাবারে হজমে সহায়তা করে, তার পাশাপাশি আমাদের এই জল কিন্তু আমাদের শরীর থেকে টক্সিনগুলোকে বের করে এবং তার পাশাপাশি যে আমাদের মাসেল যদি ঠিকঠাকভাবে জল না পায়, সেক্ষেত্রে আপনার মাসেল ক্লান্ত হয়ে আপনার মাস্কুলার পেন হতে পারে। অর্থাৎ আমাদের শরীরে এই জলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অতএব জলটাও কিন্তু আপনাকে ব্যালেন্সের সঙ্গে পান করতে হবে। তো এই 5টি নীতি যদি আপনি গ্রহণ করেন, দেখবেন খুব সহজেই আপনার ডায়াবেটিকের যে ওষুধ খাচ্ছিলেন সেটি কমতে শুরু করবে এবং একটা সময় দেখবেন আপনার আর ওষুধের প্রয়োজন হবে না, ঠিক হয়ে গেছেন। বা আপনি যদি ইনসুলিন নিয়ে থাকেন ডায়াবেটিক কন্ডিশনের গুরুতর পর্যায়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার ধীরে ধীরে সেই ইনসুলিন বাদ হয়ে ট্যাবলেট ফর্মে চলে আসবে। তো অবশ্যই এই নীতিটি ফলো করবেন এবং আরও কিছু যদি আপনার জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি মনে হয় এই ভিডিওটির ইনফরমেশন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অন্যদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।